নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলায় আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ শুক্রবার, কিন্তু এই শুক্রবার এই ব্যস্ততম দিনেও সকাল থেকেই যাত্রীদের দুর্ভোগ। শিয়ালদহ নর্থ সেকশন, সেখানে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, আর যার জেরেই দুর্ভোগে পড়তে হলো নিত্য যাত্রীদের। অফিস টাইমে যতটা ভিড়, একই সঙ্গে দমদমে এসে ট্রেন থেমে যাচ্ছে, অন্য রুট বদল করা হয়েছে, যেমন এক্সপ্রেস ট্রেনগুলো সেগুলো কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়া হচ্ছে। সব মিলিয়ে শুক্রবার ব্যস্ততম দিনেও কিন্তু দুর্ভোগে পড়তে হলো যাত্রীদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, বিধাননগর স্টেশনে খুব কম সংখ্যায় ট্রেন আসছে এবং একই সঙ্গে শিয়ালদহ স্টেশনেও মেন লাইনের লোকাল ট্রেনগুলো খুব কম সংখ্যায় আসছে। এখন তো সন্ধে হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকেই অফিস থেকে ফিরছে। এখনো তাহলে দুর্ভোগের মুখেই তাদেরকে পড়তে হচ্ছে, নাকি কিছুটা স্বাভাবিক হয়েছে পরিষেবা? অভিজিৎ, শোনা যাচ্ছে? অভিজিৎ, এখন অফিস টাইম, অর্থাৎ ছুটি হয়ে যাচ্ছে, এখন অনেকেই বাড়ি ফিরবে। বিধাননগর স্টেশনেও অনেক ট্রেন আসছে না, একই সঙ্গে শিয়ালদহ স্টেশনেও অনেক ট্রেন আসছে না। সেই কারণেই জানার চেষ্টা করব তোমার কাছ থেকে যে এখন কি পরিষেবা কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, নাকি সকালেও যেরকম ছিল এখনো একই রকম রয়েছে, দমদমে এসে ট্রেন থেমে যাচ্ছে? প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত পরিষেবা অত্যন্তই খারাপ এবং এখনো পর্যন্ত রেলের একটু অপেক্ষা করো, বুঝতে পারছি তুমি বিধাননগর স্টেশনে রয়েছো এবং ট্রেন পাস করছে, সেই কারণে তোমার কথা একেবারেই শোনা যাচ্ছে না। একটু সঙ্গে থাকো। আপনাদের জানাবো যে আজ সকাল থেকেই অফিস টাইম শুধু নয়, সকাল থেকেই দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা এবং একেবারে এই দুর্ভোগ কিন্তু চলবে আগামী রবিবার পর্যন্ত। টানা 3 দিন এই দুর্ভোগ চলবে বলেই কিন্তু জানানো হচ্ছে রেলের তরফ থেকে। কিভাবে এসেছেন সকালবেলা? আমরা সকালবেলা বনগা লোকাল দিয়েছে বারাসাত পর্যন্ত, বারাসাতের পরে আবার হাসনাবাদ এসেছিল, সে তো ওঠা যায় না প্রচন্ড। সেই হাসনাবাদে অনেকে উঠে ঝুলে ঝুলে এসছে, অনেকে আবার দেখলাম ক্যান্টনমেন্ট থেকে অনেকে হেঁটেও আসছে। জীবন মরণের পরিস্থিতি চলছে আমাদের ভিতরে, এরকম গরমে ট্রেন গোলযোগের জন্য আমাদের এই পরিস্থিতি। কি অনেক খারাপ পরিস্থিতি আছি আমরা, একদম ট্রেন কম, আর কি বলবো। কোনো ট্রেন টাইম টেবিলে যাচ্ছে না, আর এই যাত্রী সাধারণ কিভাবে যাবে অফিস টাইমে? প্রচন্ড খারাপ অবস্থা, মানে যাতায়াত করা যাচ্ছে না, ট্রেনে ওঠা যাচ্ছে না, প্রচন্ড ভিড়, খুব কষ্ট হচ্ছে। ভীষণ কষ্ট হয়েছে আজকে, যা কষ্ট হয়েছে মানে মরে যাওয়ার মতো জোগাড় ছিল। এত ভিড় ছিল, এক ভদ্রমহিলা প্রায় অজ্ঞান হয়ে, আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম ওখানটায় পড়ে গেছিল। ওনাকে তুলতে গিয়ে আমার জান একদম বেরিয়ে গেছে। ওনাকে পুরো নিচে নামিয়ে আমি আর উঠতে পারিনি। আমি পরে ট্রেনে এত ভিড় ছিল, এসছি যে মানে আছি যে আমার গা হাত পা পুরো ব্যথা। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে বিধাননগর স্টেশন থেকে আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, যেমনটা বলছিলাম যে আজকে শুক্রবার অনেকেই অফিস ফিরছে, কারণ অফিস ছুটি হয়ে গিয়েছে। বিধাননগর রেলওয়ে স্টেশন অন্যতম ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে যাত্রীরা কি সেই একই রকম দুর্ভোগের শিকার হচ্ছে, নাকি পরিস্থিতি কিছুটা পরিষেবা স্বাভাবিক হয়েছে? প্রিয়াঙ্কা, পরিস্থিতি খারাপ হয়েছে বলা যেতে পারে, কারণ একদিকে এই অফিস যাত্রীরা দেখতে পাচ্ছেন যে অসংখ্য অফিস যাত্রী, একদিকে বনগা লাইন, বনগা বারাসাত লাইনে এরকমভাবেই মানুষ যাতায়াত করছেন। যারা সকালবেলা এসেছিলেন তারা হয়তো অনেকেই ভেবেছিলেন যে সন্ধ্যের পর অন্তত পরিষেবা স্বাভাবিক হবে, কিন্তু পরিষেবা স্বাভাবিক হওয়া তো দূরস্থ, এখনও অত্যন্ত খারাপ অবস্থা। 1 ঘন্টা পর 1 ঘন্টা প্রায় ন্যূনতম দাঁড়াতে হচ্ছে এবং এখনও দেখতে পাচ্ছেন যে এরকম শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এবং আমরা এই মুহূর্তে একটি ট্রেন ঢুকছে, তা তো পরিস্থিতি কতটা উন্নতি হবে বোঝা যাচ্ছে না। এবং আমি কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা? প্রচন্ড খারাপ অবস্থা, ডান করে যাবো, কোনো গাড়ি পাচ্ছি না, একদম যাচ্ছে অবস্থা পড়ে আছে। প্রিয়াঙ্কা, বনগা লোকাল ঢুকছে এবং আদৌ কতজন যাত্রী উঠতে পারবেন সন্দেহ আছে, কারণ প্রায় 1 ঘন্টা বাদে, এর আগে ঠিক 1 ঘন্টা আগে হাসনাবাদ লোকাল গেছে এবং তারপরে এই বনগা লোকাল ঢুকছে এবং দেখতে পাওয়া যায়
কাতারে মানুষ এই এখানে দাঁড়িয়ে আছেন এই বিধাননগর স্টেশনে। কতজন মানুষ উঠতে পারবেন সন্দেহ আছে, কারণ এই রকম দুর্ভোগ ভোগান্তি এটা গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে। এবং বেশ অভিজিৎ, বোঝাই যাচ্ছে প্রায় 1.5 ঘন্টা পর বনগা লোকাল ঢুকলো বিধাননগর স্টেশন এবং হুড়োহুড়ি পড়ে গিয়েছে। স্বভাবতই আজ শুক্রবার, ব্যস্ততম দিন, ব্যস্ততম রেলওয়ে স্টেশন বিধাননগর, সেখানে কিন্তু যথেষ্টই ভিড় চোখে পড়ছে এবং দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। আর আজকে এই ভোগান্তির কারণেই প্রাণ গেল এক যুবকের। টিটাগড়ে সেখানে মৃত্যু হলো এক যুবকের। টিটাগড় রেলওয়ে স্টেশন, সেখানে আজ এই চরম ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের এবং সেখানেও আমরা দেখলাম ভিড়। ট্রেনে উঠতে গিয়েই পড়ে যায় সেই যুবক, ট্রেন থেকে পড়ে গিয়েই মৃত্যু হলো ওই যুবকের। ট্রেন বাতিল করা হয়েছে, যার জেরে চরম ভোগান্তি। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত টানা 3 দিন কিন্তু বন্ধ থাকবে শিয়ালদহ নর্থ সেকশন। मैं गया था, मेरा बच्चा मैसेज 9 बजे जाने वाला था, 8 बजे मैसेज आया है, बाबू मेरा चला गया, उसका पापा नहीं है। ट्रेन इतना भीड़ हो जा रहा है, एक ट्रेन 2-2 घंटा पर लेट आ रहा है। सियालदा में काम चल रहा है, ये काम शनिचर को या वीक ऑफ डे में करा सकते हैं, या शाम को भी करा, रात को हो सकता है, लेकिन ये ऑफिस टाइम में हुआ। इसमें सबसे बड़ा गलती रेलवे का है, उसका एक्सीडेंट हुआ। मेन गलती रेलवे का, रेलवे की तरफ से उनको कुछ पैसा या नौकरी का कुछ, वो छोटा भाई है उसको नौकरी मिले। আর এই যে মানুষটি মারা গেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা কখনোই এমন ঘটনা নয় যে এই ব্লকটার জন্য সে মারা গেছে, কখনোই নয়। কালকেও এরকম মৃত্যু ঘটেছে ট্রেন থেকে পড়ে, ট্রেনে অনেক মানুষ ঝুলে আসেন, যেটা কখনোই কাম্য নয়। সেখানে হার্টের প্রবলেম সংক্রান্ত কোনো একটা ডায়াগনোসিস করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। जो काम किया है और उसी ने हमें ऑर्गेनिक अलायंस का सामर्थ्य दिया है। हर किसी ने यही सोचा जहां कम वहां हम। जब तक मोदी है। 24 লোকসভা ভোটে প্রায় প্রতিটি প্রচারে নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছে মোদীর কথা। जब तक मोदी है, मोदी कानूनी सलाह ले रहा है, ये मोदी है, कोई भी भ्रष्टाचारी बचने वाला नहीं है, और ये मोदी की गारंटी है। কিন্তু 14 এবং 19-এর মতো এবার একা ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি, ফলে ভরসা এখন শরিক দলগুলি। শুক্রবার এনডিএর বৈঠক হয়। এই বৈঠকে ঠিক হয়েছে মোদি এনডিএর নেতা, মোদি ফের প্রধানমন্ত্রী। বৈঠকে সবার শেষে মোদির ভাষণ, সেখানে বারবার মোদির মুখে আমির জায়গায় আমরা। कभी भी नहीं हुआ है जितना कि एनडीए हुआ, और ये गठबंधन का विजय, हमने बहुमत हासिल किया है। सरकार चलाने के लिए बहुमत आवश्यक है, लेकिन देश चलाने के लिए सर्वमत बहुत जरूरी होता है। ये सबसे सफल अलायंस है कि 5 साल का टर्म होता है। इस अलायंस ने 30 साल में से 5-5 साल के 3 टर्म सफलतापूर्वक पार किए हैं, और अलायंस 4थे टर्म में एंटर कर रहा है। ये सत्ता प्राप्त करने का या सरकार चलाने का कुछ दलों का जमावड़ा नहीं है। राष्ट्र प्रथम की मूल भावना से नेशन फर्स्ट के प्रति कमिटेड वैसा ये समूह है। शुरू में शायद असेंबल हुआ होगा, लेकिन आज मैं कह सकता हूं कि भारत के राजनीतिक व्यवस्था में एक ऑर्गेनिक अलायंस है। एक तरफ एनडीए रखूं, दूसरी तरफ भारत के लोगों के सपने और संकल्पों को रखूं। 2014 সালে, তারপর 2019, এবার 2024। भारत माता की वंदे वंदे। নিউজ 18 বাংলা। भारत माता की। দিলীপ ঘোষ, যার আসন বদল করা হয়েছিল মেদিনীপুর থেকে, যাকে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা হয়েছিল, আর এই আসন বদলে হারের পর বিস্ফোরক দিলীপ ঘোষ। নেতৃত্বের বিরুদ্ধেই কিন্তু একেবারে ক্ষোভ উগরে দিলেন তিনি। শুধু তাই নয়, তাকে কোনো দলীয় অনুষ্ঠানে ডাকা হয় না, তার কোনো মতামত নেওয়া হয় না। আসন বদল করার কারণেই তার এই হার, এমনটাই বলছেন দিলীপ ঘোষ।
আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনো আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না। অত্যন্ত সিনিয়র লিডার দিলীপ দাকে দেখে মনে হয় পার্টির যে ডেকোরাম আছে সেই ডেকোরাম মানা উচিত, সেই বক্তব্য সেখানে তুলে ধরা উচিত। আমারও তো অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, আমি কি রাস্তায় বলবো নাকি? হারাতেও প্ল্যান, লোকে হারানোর জন্য প্ল্যান করে, কিন্তু জেতা সিট হারিয়ে ফেলার জন্য প্ল্যান, এমনটাও বলছেন ক্ষোভের সুরে দিলীপ ঘোষ। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে, সে আসন আমরা জিতেছি। আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল, তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি পদে তিনি থাকবেন কিনা তা ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির হওয়ার আগে কাউকে বলতে যায়নি যে আমাকে রাজ্য সভাপতি করুন, এখনো কাউকে বলতে যাবে না যে আমাকে রাজ্য সভাপতি থেকে সরাবেন না। যদি কেন্দ্রীয় নেতৃত্বের মনে হয় তারা রাখবে, না রাখবে না, আমার কি? আমি সাংসদ হলে সাংসদের কাজ করব, পার্টি অন্য কোনো দায়িত্ব দিলে পার্টির সেই কাজ করব, সাংসদও যদি না থাকি ইউনিভার্সিটি গিয়ে পড়াবো, অসুবিধা নেই কোনো। দিলীপ ঘোষের পর এবার সরব লকেট চট্টোপাধ্যায়। রাজ্য নেতৃত্বের ওপর ক্ষুব্ধ তিনি, হারের পর ক্ষোভ প্রকাশ করলেন। কি বললেন লকেট চট্টোপাধ্যায়, শুনুন। একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। রাজ্যের বিষয়টা মানে অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা কথা বলবো। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই সব কথা তো হয় না, কি আছে আস্তে আস্তে, মানে এত তাড়াতাড়ি সবকিছু আসে না, অনেক কিছু সময় লাগবে আসতে। যত দিন যাবে আমরা অনেক কিছু বুঝতে পারবো, সময় লাগবে। এবং এই পরাজয় মনে হয়, এটা আমি মনে করি না এটা আমাদের সত্যিকারের পরাজয় হয়েছে, কেননা আমাদের বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং বিকল্প হিসাবে বিজেপিকেই চায়। হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে, তো অনেক কিছু বিষয় আছে, কিন্তু আমাদের ডেফিনেটলি আমাদের পর্যালোচনা করতে হবে। লোকসভা ভোটে 7টি আসন বেড়েছে ঠিকই, কিন্তু বিধানসভা ওয়ার্ডে 21-এর ভোটের ফলাফলের থেকে কিন্তু আসন কমেছে তৃণমূল কংগ্রেসের। একই সঙ্গে বিজেপির আসনের শতাংশ কিন্তু বেড়েছে, আর তাই নিয়ে কিন্তু পর্যালোচনা বৈঠক। খাতা খুলেছে সিপিএম এবং কংগ্রেস। তারা 90টি বিধানসভায়, কংগ্রেস ছিল 0। এবার তারা 11টি আসনে এগিয়ে। গত বিধানসভা ভোটে সিপিআইএমও ছিল 0, এবার তারা একটি আসনে লিড পেয়েছে, মুর্শিদাবাদের রানীনগর। তৃণমূলের বক্তব্য, লোকসভা ভোট এবং বিধানসভা ভোটের মধ্যে অনেক তফাৎ, তাই লোকসভা ভোটের ফলের নিরিখে বিধানসভা আসন বিচার করে লাভ নেই। এবার উত্তরবঙ্গে ফুটেছে ঘাসফুল। কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী 7টির মধ্যে 4টি আসনে এগিয়ে তৃণমূল, 3টিতে বিজেপি। মালদায় এবার তৃণমূল 0, 2টি লোকসভা আসনই জিতেছে বিরোধীরা, একটি বিজেপি আরেকটি কংগ্রেস। লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী মালদা উত্তরে কংগ্রেস এগিয়ে 4টি আসনে, বিজেপি 3টিতে। মালদা দক্ষিণেও কংগ্রেস এগিয়ে 4টিতে, বিজেপি 3টিতে। মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসন, 3টিতেই জিতেছে তৃণমূল। বহরমপুরে হেরে গিয়েছেন অধীর চৌধুরী। বহরমপুরের 7টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে এগিয়ে তৃণমূল, 1টি করে আসনে এগিয়ে কংগ্রেস এবং বিজেপি। বহরমপুরে এগিয়ে কংগ্রেস, বড়োয়ায় এগিয়ে বিজেপি। পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা কেন্দ্র, তমলুক এবং কাঁথি, 2টিতেই জিতেছে বিজেপি। এর মধ্যে তমলুকের 7টি বিধানসভা আসনেই এগিয়ে বিজেপি। কাঁথিতে শুধুমাত্র পটাশপুর আসনে এগিয়ে তৃণমূল, বাকি 6টিতে বিজেপি এগিয়ে। মতুয়া প্রভাবিত লোকসভা আসন রানাঘাট এবং বনগাঁ, 2টিতেই জিতেছে বিজেপি। রানাঘাটে 6টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে, 1টিতে এগিয়ে তৃণমূল। বনগাঁতেও 6টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে 1টিতে। কলকাতা উত্তর লোকসভা আসনটি এবারও জিতেছে তৃণমূল। এখানকার 7টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে এগিয়ে তৃণমূল, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর এই 2টিতে এগিয়ে বিজেপি। তবে কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, দমদম, হাওড়ার মতো কেন্দ্রগুলির সব বিধানসভা এগিয়ে রয়েছে
তৃণমূল কংগ্রেস। নিউজ 18 বাংলা। লোকসভায় এই রাজ্যে একেবারে সবুজ ঝড়, কিন্তু মালদা জেলা একেবারে তৃণমূলের হাত খালি, কারণ সেখানে ভালো ফলাফল একেবারেই করতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর জানিয়ে কটাক্ষ করেছেন বর্তমান জেলা সভাপতিকে প্রাক্তন জেলা সভাপতি মৌসম বেনজির নূর। মালদা 21-এর বিধানসভা ভোটে এই জেলায় ছিল তৃণমূলের দাপট। 12টি বিধানসভা আসনের মধ্যে 8টিতে জয়ী হয় তৃণমূল, বাকি 4টিতে বিজেপি। 21-এর রেজাল্ট আউটের পর মালদা জেলা সভাপতি বদল হয়। মৌসম বেনজির নূরের চেয়ারে বসেন আব্দুর রহিম বক্সি। তারপর পঞ্চায়েত ভোট হয়, জেলা পরিষদ পায় তৃণমূল। এবার লোকসভা ভোট। এই ভোটে মালদায় তৃণমূল একেবারে শূন্য, প্রায় 34,000। জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা লিডারশিপ দিয়েছেন, মন্ত্রী করেছে, বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে, তারপরেও এত রেজাল্ট খারাপ কেন? নিজেদের বুথে সেটা নিয়ে তো অবশ্যই দেখতে হবে বিষয়টি। মালদা জেলা তৃণমূলের অনেকেই আঙুল তুলছেন জেলা সভাপতির দিকে, কারণ ভোটের আগে তিনি বারবার হুঙ্কার দিয়েছেন আর বারবারই বিতর্ক হয়েছে। 25 কোটি টাকা কত টাকা কমিশনে বিক্রি হয়েছে বলতে হবে খোকেন বাবু। মানুষ কিন্তু এবারে ছেড়ে কথা বলবে না। যে মুখ দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিথ্যাচারণ করছেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, সে মুখের ভিতরে থাকে জিভ থেকে টেনে মানুষ এবার প্রমাণ করবে গ্রামের মধ্যে যে মানুষ আপনাদের সাথে নেই। লোকসভা ভোটে তৃণমূলে হতাশাজনক পারফরমেন্সের পর সরব হয়েছেন মৌসম নূর সহ একাধিক নেতৃত্ব। আর কাঠগড়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। জেলা তৃণমূল কংগ্রেসের একটা তো দায় নিতেই হবে। কেউ চেয়ারম্যান, কেউ বড় বড় পদ নিয়ে সবাই ঘুরছে, সবাই করছে। আমি জানি না কোথাও আমাদের নিজেদের খামতি ছিল, অথবা আমার মনে হয় আমাদের জেলার অনেকেরই এবার এই লোকসভা দুটো প্রার্থী পদে প্রার্থী হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, এবং আমরা অনেক জায়গায় তাদের বক্তব্য শুনেছিলাম। এখন তারা পায়নি বলে নতুন প্রার্থীদের সেভাবে সাহায্য করেনি। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি যেভাবে এবং যে ভাষায় আক্রমণ করেছেন তা তৃণমূলেরই অনেকে মেনে নিতে পারেননি। অনেকের দাবি ভোটারদের কাছেও খারাপ বার্তা গিয়েছে। তারই কি প্রভাব পড়ল মালদার ভোটে? এই জেলার মুসলিম ভোট প্রায় 60%। সেই মুসলিম ভোটেরও সিংহভাগ গিয়েছে কংগ্রেসে। গত 2 বছরে সভাপতি হওয়ার পর বিরোধীদেরকে নিশানা করতে গিয়ে যেভাবে কড়া ভাষা ব্যবহার করেছেন জেলা সভাপতি, সম্ভবত ততটা শক্তিশালী করা যায়নি জেলা সংগঠনকে। তারই কি নেতিবাচক প্রভাব পড়ল ভোটে, উঠছে প্রশ্ন। ক্যামেরা লিপেসাল্লার সঙ্গে সেবক দেব শর্মা।